হাই, আমি রূপম। এখন কথা হবে ডিউন পার্ট 2 নিয়ে। এটা আমি সবাই দেখে আসলাম। তো কেমন লাগলো ডেনি ভিলনেভের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি? আমাকে দেখলাম অনেকেই জিজ্ঞাসা করছে ডিউন পার্ট 2 দেখার জন্য পার্ট 1 কি দেখতে হবে? আরে হ্যাঁ ভাই, ডেফিনেটলি দেখতে হবে। মানে হাইপে লোকে কেন ছবি দেখতে যায়? এবং তুমি যদি ডেনি ভিলনেভের ফ্যান হয়ে থাকো তাহলে তো এই ছবিটা তোমার অবশ্যই দেখা উচিত। এই ছবির গল্পটা যদি একটু করে বলি, এখানে গল্পের প্রোটাগনিস্ট অর্থাৎ টিমোথি শালামে যে পলের ক্যারেক্টার করছে, সে নিজের জায়গা থেকে কীরকমভাবে বঞ্চিত, আরাকিস কীভাবে সে ফেরত নিতে চায়, এবং জেন্ডায়া এই চরিত্র থেকে কীরকমভাবে সে এখানকার রণনীতি শিখছে। রেবেকা ফার্গাসনের যে ক্যারেক্টার, তার মা, সে কীভাবে নিজের নীতি বদল করছে, এই নিয়েই হচ্ছে ডিউন পার্ট 2 এর থেকে বেশি গল্প জানতে হলে নিকটবর্তী সিনেমা হলে যাও এবং যত বড় সম্ভব তত বড় স্ক্রিনে এই ছবিটা দেখো। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। এবং আমি একটাই কথা বলতে পারি, পার্ট 1 থেকে পার্ট 2 অনেক বেশি স্মার্টার, বিগার এবং শার্পার। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে ডেনি ভিলনেভের মারাত্মক ভিশন। এই ছবির সিনেমাটোগ্রাফি করেছে গ্রেট গ্রিগ ফ্রেজার, এবং এই ছবিতে তার যা ট্রিটমেন্ট, ছবিতে যেরকমভাবে তারা ওয়াইড শট সেগুলোকে দেখিয়েছে এবং ডিরেক্ট, সেখানে কোনো মিড শট নেই। ধরো কোনো ক্যারেক্টার, সেখানে দুজন আলোচনা করছে, যখন নিজের নেফিউ সম্পর্কে বলছে, তুমি দেখবে ডিরেক্ট ক্লোজ শট। তো এই যে একদম ওয়াইড থেকে ডিরেক্ট ক্লোজ, এর যে ফিলটা, যে ট্রিটমেন্টটা, সেটা দারুণ। এই ছবিতে যখন পলের ক্যারেক্টারটা দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে অ্যাট্যাক করা হচ্ছে, পুরো ব্লাস্টটা হচ্ছে, আমরা প্রোমোতে তার খানিকটা সিকোয়েন্স দেখতে পাই। সেটাকে যেরকমভাবে তারা বিল্ড আপ দিয়েছে, ওই পার্টিকুলার ব্যাকশটটা তুমি জাস্ট উড়ে যাবে সিনেমা হলে। এবং গোটা ছবিতে যেরকমভাবে কিছু পোর্শন ডিজাইন করা, এখানে অস্টিন বাটলারের যে ইন্ট্রোডাকশনটা, যখন সেই নেফিউ কীরকম তাকে পুরোপুরি ইন্ট্রোডিউস করানো হচ্ছে, তাকে পুরোপুরি রিভিল করা হচ্ছে, এবং যেরকম হরিফাইং তার ট্রিটমেন্ট করা হয়েছে, যদি গেটটা ওপেন হবে, সে দাঁড়িয়ে রয়েছে, তার শ্যাডোটা পড়ছে, দারুণ। এবং সেই জায়গাটায় কালার স্কিমটা দেখো, পুরো হোয়াইট এবং ব্ল্যাকে যা ট্রিটমেন্ট, সেটা সলিড। ওই দুজনের ফাইট সিকোয়েন্সটা ব্যাপক। যে পোর্শনটার জন্য আমরা মুখিয়ে থাকি, এই পলের ক্যারেক্টারটা, ওই গ্র্যান্ড স্যান্ডওয়ার্ম, ওর যে সিকোয়েন্সটা, আমি ওটা বলতে পারছি না, ওটাকে যেভাবে দেখিয়েছে, এবং একদম ফাইনাল সিকোয়েন্সে যখন স্যান্ডওয়ার্মগুলোর ওপর চলে আসছে, ওই জায়গাগুলো জাস্ট ট্রিটমেন্ট। মানে ওটা তুমি দেখবে, ফিল করবে যেটা কী ডিজাইন করেছে। ওই সিকোয়েন্সগুলো লিটারেলি চোখের জন্য শান্তি, দুর্ধর্ষ। এবং তারা, এই ছবি দ্বিতীয় পজিটিভ, কীভাবে এই ছবিতে রিলেশনশিপ বিল্ড করেছে। এই যে পুরো ফ্যামিলি, এই যে পুরো বিট্রিয়াল, এই যে এই প্রজাতি, যেখানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা বন্ধুত্ব, সেটা যখন শেষ হয়ে যাচ্ছে, এতগুলো মানুষ, তাদের ফিয়ার, তারা ওকে মানছে, এই কমেন্ট্রিগুলো এস্টাবলিশ যখন হচ্ছে, তার আগে না এই ছবিটা অনেক স্পেস নেয়। অনেকের ক্ষেত্রে সেটা স্লো মনে হতে পারে, কিন্তু সেটা কিন্তু আলটিমেটলি স্লো না, সেটা হচ্ছে পুরো এই ওয়ার্ল্ডটাকে বিল্ড করছে। এবং পার্ট 1 এরকম এস্টাবলিশমেন্টের পরেও পার্ট 2 তারা স্টোরি লাইনের ওপর, ক্যারেক্টারাইজেশনের ওপর এতটা স্পেস দিয়েছে, যেরকমভাবে তারা পুরো জায়গাটাকে, রণনীতিটাকে সাজানোর জন্য তারা সময়টা দিয়েছে, সেটা যথার্থ হয়েছে। তারা এই যে জলটাকে, সেটাকে কীরকমভাবে তারা অ্যাবজর্ভ করে, এখানে জলের ক্রাইসিসের যে দিকটা, সেটা এত দারুণ করে এস্টাবলিশ। ওই মৃত বডিগুলোকে কীরকমভাবে তারা রূপান্তরিত করে, ওই জায়গাগুলো জাস্ট সলিড। টিমোথি শালামে একজনকে চুপ করাবে এবং সেটা ভয় পেয়ে যায়, বিশ্বাস করো, পুরো অডিয়েন্সের রিয়াকশন সেটাই। থার্ড হচ্ছে এই ছবিতে হ্যান্স জিমারের কাজ। এই ছবিটা যতটা ভিজুয়াল স্টানিং, বিশ্বাস করো, ততটাই এই ছবির সাউন্ড, এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর। ছবিতে যেরকম হ্যান্স জিমার কাজ করেছে না, এই ছবির সাউন্ড কিছু কিছু জায়গায় পুরো ভিজুয়ালসটাকে একটা অন্য গেট ওপেন করে দিচ্ছে। দুর্ধর্ষ কাজ করেছে। ছবিতে যখন ওই একটা ইঁদুরের পোর্শন আছে, সেই ইঁদুরটা আসে এবং সেখানে একটা কিছুর আবির্ভাব ঘটে এবং পুরো জিনিসটা, সিনারিওটা বদলে যায়। তুমি খালি সাউন্ডের কাজটা দেখো, সেটা কীরকমভাবে খোলে, দারুণ ট্রিটমেন্ট, দারুণ। এবং এই ছবির পারফর্মাররা মানে প্রত্যেকে জাস্ট বিস্ট মোডে আছে। টিমোথি শালামের দারুণ কাজ করেছে। ছবিটার আমরা জানি বহু অংশ তার কাঁধের ওপর ডিপেন্ড করে দাঁড়িয়ে রয়েছে। তার এনার্জি, তার ওই আই কন্ট্যাক্ট, তার ডায়ালগস ব্যাপক লাগে। এবং 2 হচ্ছে রেবেকা ফার্গাসন। তার চরিত্রটা এখানে যতটা কমপ্লিকেটেড, সেটা আমরা মিডওয়ে থেকে বুঝতে পারি। এবং চরিত্রটার একটা অদ্ভুত ন্যারেটিভ আছে, আমি বেশি কিছু বলবো না। তাকে খুব ভালো লাগে, তার যেরকম লুক, যেরকম তার মেকআপ, সেটাকে যেরকম ডিজাইন করা হয়েছে, দারুণ লাগে, বড় পর্দায় খুব ভালো লাগে সেটা। এবং এখানে অস্টিন বাটলার, তাকে কম স্পেস দেওয়া হয়েছে, কিন্তু যতটুকু জায়গায় ইন্ট্রোডাকশন থেকে এন্ড অবধি তাকে তুমি মনে রাখবে। এছাড়াও যে ওদের ওপরে প্রথম ট্রাস্ট করবে, তাকেও খুব ভালো লাগে। জেন্ডার ক্যারেক্টারটা এন্ডে খুব প্রমিনেন্ট হয়ে যায় এবং এন্ডের পয়েন্টটা ব্যাপক।
তো ওভারঅল এই ছবিটা ডিউন পার্ট 2 তুমি যদি একটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স করতে চাও, একটা এমন ছবি দেখতে চাও যে পরবর্তী সময় এই ছবিটা নিয়ে আলোচনা নিজে করবে, তাহলে এই ছবিটা দেখো। এটা ডেফিনেটলি একটা মাস্ট ওয়াচ। এবং কেন পার্ট 1-এর থেকে পার্ট 2 বেটার, তার কারণ হচ্ছে পার্ট 1-এ যে কনভারসেশন, সেটা শুধু কনভারসেশন। পার্ট 1 বহু জায়গায় ভীষণ স্লো, হয়তো পার্ট 1-এর বিল্ড আপটা এরকম জায়গায় পৌঁছেছে বলেই আজকে পার্ট 2টা লোকের কাছে অনেক বেশি প্রিয় হয়ে দাঁড়াচ্ছে। আমার কাছে পার্ট 1-এর থেকেও পার্ট 2 প্রিয়। প্রথম কারণ হচ্ছে এর ন্যারেটিভ, দ্বিতীয় কারণ হচ্ছে এর ক্যারেক্টারাইজেশন, তৃতীয় কারণ হচ্ছে এর কিছু সিকোয়েন্স, মানে সেগুলো এত অন হাই সিকোয়েন্স যে পার্ট 1-এর থেকে সেগুলো অনেক স্কেল আপ করা হয়েছে। সেগুলোর যে স্টেজিং সেটা অদ্ভুত সুন্দর। তো ওভারঅল ডিউন পার্ট 2 এটা মাস্ট ওয়াচ, এবং এটা বড় পর্দায় যত আমি বললাম বড় স্ক্রিনে সম্ভব ডিউন পার্ট 2 দেখো। এই ছিল আমার রিয়াকশন ডিউন পার্ট 2 নিয়ে। তোমরা যারা দেখেছো ডেনি ভিলনিউভের এই ছবিটা, তোমাদের কি রিয়াকশন জানিও, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।